স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনারা দেখছেন বহু প্রসিদ্ধ মেডিকেল প্র্যাকটিশনারদের সাথে সাক্ষাৎকার। থাকছে ডায়াবেটিস, কিডনির সমস্যা, ক্যান্সার এবং ছোট বড় নানা শারীরিক সমস্যার প্রতিকারের আলোচনা। নমস্কার, স্বাস্থ্য সংবাদ পডকাস্টের আজকের বিশেষ পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো লিভার ক্যান্সার। এই লিভার ক্যান্সারের কারণ, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ এবং চিকিৎসা কি রয়েছে সেই বিষয়ে জানতেই আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি স্বনামধন্য অঙ্কোলজিস্ট ডক্টর রাজীব ভট্টাচার্য। ডক্টর রাজীব ভট্টাচার্য প্রিয়ারলেস হসপিটাল কলকাতার সঙ্গে যুক্ত রয়েছে। ডাক্তারবাবু, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত। নমস্কার। নমস্কার। প্রথমেই জানতে চাইবো লিভার ক্যান্সার বলতে ঠিক কি বোঝায়? অ্যাকচুয়ালি লিভার ক্যান্সার বলতে গেলে আপনি জানেন, এবং তার মধ্যে যদি কোনো ধরনের ক্যান্সার বা ম্যালিগন্যান্ট গ্রোথ হয় তাকে তাকে বলে লিভার ক্যান্সার। এবারে এই লিভার ক্যান্সার কিন্তু আবার 3 রকম হতে পারে। যেমন ধরুন, ব্রডলি যদি আমাদের লিভারের মধ্যেই ক্যান্সারটার অরিজিনেট হয়, অর্থাৎ কিনা লিভার থেকেই ক্যান্সারটা তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে 2 রকম হতে পারে। আসলে লিভারটা তৈরি হচ্ছে লিভারের কোষ দিয়ে, যেগুলোকে বলে আমরা হেপাটোসাইটস, এবং সেই সাথে পিত্ত বা বাইল যেই ডাক্টের মধ্যে দিয়ে পাস করে সেগুলোকে বলে বাইল ডাক্টস। সেই বাইল ডাক্টেরও ক্যান্সার হতে পারে। অর্থাৎ কিনা লিভারের যে হেপাটোসাইট সেইখান থেকে যদি ক্যান্সার হয় তাহলে আমরা তাকে বলি হেপাটোসেলুলার কার্সিনোমা। আর যদি পিত্তনালী বা বাইল ডাক্টের মধ্যেখানের যদি ক্যান্সার হয় তাহলে সেইটাকে বলা হয় কোল্যাঞ্জিও কার্সিনোমা। দুটোর চিকিৎসা, অরিজিন, বায়োলজি সম্পূর্ণ আলাদা। এছাড়াও যদি শরীরের অন্যান্য কোনো জায়গায় ক্যান্সার হয়, আসলে শরীরের সব জায়গা থেকেই যে ব্লাড ভেসেলসগুলো তো সেই লিভারের মধ্যে দিয়ে যায়, কাজেই যে কোনো জায়গায় যদি ক্যান্সার হয় তাহলে সেখান থেকেও কিন্তু লিভারে মেটাস্টেসিস হতে পারে। অর্থাৎ কিনা লাংয়ের ক্যান্সার বা ব্রেস্টের ক্যান্সার বা স্টমাক ক্যান্সার, ওভারি ক্যান্সার কিন্তু লিভারে এসে তার ডিপোজিট পড়ছে, এরকম হতেই পারে, খুব কমন। তো সেই কারণে লিভার ক্যান্সার বলতে মূলত 3 রকম আমরা বলতে পারি। একটা হেপাটোসেলুলার কার্সিনোমা, একটা কোল্যাঞ্জিও কার্সিনোমা, আর একটা হচ্ছে লিভার মেটাস্টেসিস। আচ্ছা, তাহলে এর কারণ কি, মানে এগুলো হওয়ার কারণ কি আছে? দেখুন, একটা তো যদি বলি যে অন্য কোনো জায়গার ক্যান্সার হলো এবং সেইখান থেকে, ধরা যাক লাংয়ে কেউ স্মোক করলেন, তার জন্য লাং ক্যান্সার হলো, সেইখান থেকে লাং থেকে মেটাস্টেসিসটা এলো লিভারে, এটা হচ্ছে মেটাস্টেটিক কার্সিনোমা। এখানকার কারণ যেগুলো, সেগুলো হচ্ছে যে প্রাইমারি ক্যান্সারটা যেই জায়গায়, সেইখানকার যে রিস্ক ফ্যাক্টর আছে সেগুলোই এই লিভার মেটাস্টেসিসের কারণ। এবারে কোল্যাঞ্জিও কার্সিনোমা, এই কোল্যাঞ্জিও কার্সিনোমার যে কারণ তার মধ্যে খুব একটা আমরা জানি না যে কি কারণে এক্স্যাক্টলি কোল্যাঞ্জিও কার্সিনোমা, অর্থাৎ কিনা পিত্তনালীর বা বাইল ডাক্টের ক্যান্সার কোল্যাঞ্জিও কার্সিনোমা হয়। হেপাটোসেলুলার কার্সিনোমা অথবা যে লিভারের যে কোষগুলো হেপাটোসাইটস আছে, সেই কোষের যে ক্যান্সারটা সেটা কিন্তু হতে পারে যখন লিভারটার মধ্যে কোনো একটা ক্রনিক ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হয়, এবং সেইটা হতে পারে হেপাটাইটিস ইনফেকশনের সাহায্যে হতে পারে, অথবা অ্যালকোহলিক সিরোসিসের কারণে হতে পারে, বা নন অ্যালকোহলিক সিরোসিস, যে সিরোটিক লিভার যেগুলো হয়, যদি লম্বা অনেক দিন ধরে কোনো পেশেন্টের লিভারে সিরোসিস থাকে, সেইখান থেকে যে কোনো কারণে এই সিরোসিসটা হোক না কেন, সেখান থেকে এই লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলছেন নন অ্যালকোহলিক যে ফ্যাটি লিভার থাকে সেটা পরবর্তীকালে গিয়ে এই কার্সিনোমাতে যেতে পারে। যে কোনো ধরনের যে ফ্যাটি লিভার শুধু হলে হবে না, সেইখান থেকে আপনাকে সিরোসিস হতে হবে, অর্থাৎ কিনা ওই ফ্যাটের মধ্যে ফাইব্রোসিস ডিপোজিশন হতে হবে, এবং একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি স্টেট, সবসময় একটা ইনফ্ল্যামেশনের বাংলা ভালো বাংলায় প্রদাহ, এবং এক্স্যাক্টলি সেটা সবসময় একটা গরম হয়ে রয়েছে, একটা ঘায়ের মতো হয়ে রয়েছে। এই ক্রনিক সিচুয়েশন থেকেই জেনেটিক মিউটেশন হয় এবং সেখান থেকেই ক্যান্সার ডেভেলপ করে। আচ্ছা আচ্ছা, আর কাদের মধ্যে প্রধানত এই সমস্যা দেখা যায়? অ্যালকোহলিক সিরোসিস একটা, যদি আপনি হেপাটোসেলুলার কার্সিনোমার কথা ভাবেন তাহলে অ্যালকোহলিক সিরোসিস পেশেন্টদের ক্ষেত্রে হতে পারে, বা অন্য কোনো কারণে যেটাকে ন্যাশ বলে, অর্থাৎ কিনা নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিসের পেশেন্ট যারা থাকেন, তাদের ক্ষেত্রেও হতে পারে। হেপাটাইটিস একটা খুব গুরুত্বপূর্ণ কারণ, যেখান থেকে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি ভাইরাসের জন্য যে লিভার হেপাটাইটিসগুলো হয়, সেখান থেকেও কিন্তু এই হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। আচ্ছা, আর এছাড়া ধরুন আমাদের মানে বেশিরভাগ মানুষই এই যে সুগারে ভুগছেন বা কারোর কোলেস্টেরল রয়েছে, এইগুলো কি কোনোভাবে এই কার্সিনোমার দিকে নিয়ে যায়? দেখুন, ডাইরেক্টলি যদি আপনি বলেন তাহলে সেক্ষেত্রে বলবো যে সুগার, এটা একটা খুব কমন মিথ, এবং এখন বাজার চলতি ব্যাপার যে চিনি খেলেই ক্যান্সার হয়ে যাবে। অ্যাকচুয়ালি
ডাইরেক্টলি ওরকম কোরিলেশন কিন্তু নেই যে আপনি চিনি খেলেন এবং আপনার সেই কারণেই ক্যান্সার হয়ে গেল, তা হয় না। কিন্তু এই যে বললাম, যে কোনো ক্যান্সার, শুধু লিভারের ক্যান্সার নয়, শরীরের যে কোনো ক্যান্সারই কিন্তু জেনেটিক মিউটেশন থেকে হয়। এবং জেনেটিক মিউটেশন একটা যদি ক্রনিক ইনফ্ল্যামেশন যদি থাকে, তাহলে কিন্তু সেখান থেকে জেনেটিক মিউটেশন হয়ে আপনার যে কোনো শরীরের ক্যান্সার হতে পারে, লিভার ক্যান্সারও হতে পারে। এবারে যদি আপনার চিনি আপনি বেশি খান এবং সেটা যদি হাইপার গ্লাইসেমিক স্টেটে চলে যায়, অর্থাৎ কিনা রক্তে শর্করা বা চিনির মাত্রা যদি অনেকটা বেড়ে যায়, তাহলে কিন্তু বডির মধ্যে একটা ইনফ্ল্যামেশন তৈরি হতে পারে, স্ট্রেস ইনডিউসড ইনফ্ল্যামেশন। এবং সেইখান থেকে অনেক লং টার্মে ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে। কিন্তু শুধু চিনির জন্য প্রদাহ এবং সেখান থেকেই ক্যান্সার, ওরকম নয়। আরও বিভিন্ন রকমের মেকানিজম রয়েছে, জেনেটিক মিউটেশন রয়েছে এবং মাল্টি স্টেপ প্রসেসের মাধ্যমে ক্যান্সারের দিকে যেতে পারে। কিন্তু একা চিনি খেলেই আপনার সাথে সাথে ক্যান্সার হবে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ। আচ্ছা, মানে যেটা বলা হয় এখন অনেক জায়গাতেই শুনছি যে চিনি বন্ধ করে দিয়েছি বা আরো কিছু কিছু মানে তার সঙ্গে জড়িবুটি হেনা তেনা এসব নিচ্ছে, তাতে ক্যান্সার সেরে গেছে। হুম হুম এটা কি কিছুটা? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দেখুন, সত্যি কথা বলতে কি, আমি এই প্রশ্নটা আমি অনেকবারই সম্মুখীন হই এবং তখন আমার একটা কথাই বলার থাকে, দেখুন আপনি হেলদি লাইফস্টাইল যদি চান, তাহলে ইউ শুড অ্যাভয়েড সুগার। তাহলে সেক্ষেত্রে আপনি চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনার একটা ওভারঅল হেলথ তৈরি হবে। কিন্তু ক্যান্সার স্পেসিফিক যে আমি চিনি বন্ধ করলাম আর ক্যান্সার চলে গেল, একটা খুব কমন মিসকনসেপশন হচ্ছে যে আপনি ক্যান্সার যেহেতু হাইপার মেটাবলিক, সবসময় বাড়ছে, গ্রো করছে, তাই ওর খাদ্য বেশি প্রয়োজন। ক্যান্সারের সুগার হচ্ছে একটা খাদ্য, গ্লুকোজ, তাই আপনি যদি সুগারটা বেশি খান তাহলে ক্যান্সার বেশি বেশি করে নেবেন। হ্যাঁ, এবং সেটা সম্পূর্ণ মেথ। তার কারণ হচ্ছে যে শুধু যে ক্যান্সার চিনি খাচ্ছে তা নয়, আপনার শরীরও কিন্তু চিনি খাচ্ছে। আপনি যদি মনে করেন যে চিনি আপনি বন্ধ করে দেবেন, তাহলে সেক্ষেত্রে শুধু যে ক্যান্সার চিনি পাবে না তাই নয়, আপনার শরীরও কিন্তু চিনি পাবে না। আর ক্যান্সার এতটাই ডেঞ্জারাস, সেটার হচ্ছে কি করবে, তার শরীরের মধ্যে যতটুকু চিনি আছে, আপনি অন্য খাবার যা খাচ্ছেন সেখান থেকেও কিন্তু চিনিটা কনভার্ট হচ্ছে। তো যতটুকু চিনি আপনি অলরেডি কমিয়ে দিয়েছেন, আপনার যতটুকু চিনি আছে সেটা ক্যান্সার খেয়ে নেবে। শরীরের বাকি অংশের মধ্যে কিন্তু আরও বেশি চিনির অভাব দেখা দেবে, গ্লুকোজের অভাব দেখা দেবে। আর আমাদের শরীরের মূল খাদ্য যেই পাথওয়ের মধ্যে দিয়ে হয়, সেটা কিন্তু চিনি নির্ভর। কেমন? গ্লাইকোলাইসিস যেটাকে বলে আর কি, সেইটা মানে গ্লাইকোলাইসিস, অর্থাৎ চিনিকে ভেঙেই এনার্জি আমরা নিই। যখন শরীর সেই চিনিটা পায় না, তখন শরীর মাসেলটাকে ভাঙতে শুরু করে এবং তার ফলে বিভিন্ন রকমের সমস্যা হয়, কিটোসিস ইত্যাদি, এই সমস্ত কিছু হয়। কাজেই চিনি আপনি এটা অনেকটা আমি কিছুদিন আগে লিখেওছি এই নিয়ে, যে ধরুন আপনার বাড়িতে একজন চোর এসেছে, চোর এসে সব খাবারগুলো খেয়ে নিচ্ছে, তাহলে আপনি কি বাড়িতে খাবারই ঢুকতে দেবেন না চোরটাকে না খাইয়ে মারার জন্য? তাহলে তো আপনিও খেতে পারবেন না, আপনিও মারা পড়বেন। তো সেই জন্য সব কিছুরই একটা মডারেশন প্রয়োজন। চিনির ক্ষেত্রে আমি বলবো যে একা চিনির ওপর দোষ দিয়ে লাভ নেই, তবে নির্দ্বিধায় বলা যেতে পারে যে সিম্পল সুগার, বেশি পরিমাণে প্রচুর কোল্ড ড্রিঙ্ক, আজকালকার বাচ্চারাও প্রচুর কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, প্রচুর পটেটো চিপস ইত্যাদি, এগুলোই মূল স্টেপল খাবার হয়ে গেছে। সেগুলো নির্দ্বিধায় বলতে পারে যে অত্যন্ত খারাপ এবং সেটা জেনারেল হেলথ বা সামগ্রিক স্বাস্থ্যের জন্য খারাপ, ওটা শুধু ক্যান্সারের জন্য নয়। আচ্ছা, ডাক্তারবাবু, এবার যেটা জানতে চাইবো যে যখন আপনার কাছে একজন পেশেন্ট আসেন এবং আপনি যখন মানে সন্দেহ করছেন যে এর লিভারে ক্যান্সার থাকতে পারে, সেই ক্ষেত্রে মানে ডায়াগনোসিসটা কি হয়, মানে কিভাবে আর কি করেন ডায়াগনোসিস? রাইট। তো আমার কাছে প্রথম কথা হচ্ছে, যখনই কোনো অনেক সময় রোগীরা কোথাও পেটে একটা ব্যথা হলো বা রুটিনলি একটা আল্ট্রাসাউন্ড করলেন, লিভারের মধ্যে স্পট পেলেন, এবং এই অবস্থায় যেটা সর্বপ্রথম আমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে যে এটা বিনাইন না ম্যালিগনেন্ট, এটার ক্যান্সারের আছে নাকি এটা কোনো বিনাইন কন্ডিশন। তো আমার কাছে যখন কোনো পেশেন্ট আসেন, এবং আজকাল অনেকেই বেশি সচেতন এবং অনেকেই যখনই আল্ট্রাসাউন্ডের মধ্যে ডিপোজিট বা ছোটো ছোটো স্পট দেখতে পাচ্ছেন, প্রথমেই অনকোলজিস্টের কাছে আসছেন। এবং আমার কাজ তখন হচ্ছে প্রথমেই ক্যান্সার হয়েছে কি হয়নি সেটাকে রুল আউট করে নেওয়া। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে যেরকম বললাম যে 3টে বিভাগ আছে, একটা হেপাটোসেলুলার কার্সিনোমা, সেক্ষেত্রে সেটা মানে প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা কিনা সেটা দেখার জন্য আমি ট্রিপল ফেজ সিটি স্ক্যান বলে একটা জিনিস দেখি, যেখানে রেডিওলজিক্যালি আমরা বুঝতে পারি কিছু স্পেসিফিক রেডিওলজিক্যাল, মানে সিটি স্ক্যানের মধ্যে কিছু কিছু স্পেসিফিক ফিচার আছে যেগুলো দেখে বোঝা যায়, মানে অনেকটা খুব ভালোভাবে বোঝা যায়, এতটাই ভালোভাবে বোঝা যায় যে সিরোসিস যেই পেশেন্টের রয়েছে সেই লিভারের মধ্যে যদি এই হেপাটোসেলুলার কার্সিনোমার স্পট আমরা দেখতে পাই, আমরা সিটি স্ক্যান দেখেই বুঝে যাই। এবং এবং তখন বায়োপসি করারও প্রয়োজন পড়ে না।
বায়োপসি ছাড়াই আমরা ডায়াগনোসিস করি হেপাটোসেলুলার কার্সিনোমা। যদি সিরোসিস না থাকে তখন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই যে স্পট যেটা রয়েছে সেখান থেকে বায়োপসি করতে হবে। এবার লিভারের মধ্যেই রয়েছে, শরীরের অন্য অন্য কোনো জায়গায় নেই, তখন সেক্ষেত্রে আমার বায়োপসি করলে আমার কোল্যাঞ্জিও কার্সিনোমা আমরা ডিটেক্ট করতে পারি বা হেপাটোসেলুলার কার্সিনোমা আমরা আলাদা করতে পারি। আর একটা হচ্ছে ব্লাডে কিছু পরীক্ষা আছে, যেমন ধরা যাক হেপাটোসেলুলার কার্সিনোমার কিছু মার্কার আছে, যেমন আলফা ফিটোপ্রোটিন বা এএফপি বা পিফকা 2 এই ধরনের মার্কার। কোল্যাঞ্জিও কার্সিনোমাতে একদম আলাদা মার্কার আছে, CA 19.9। তো ধরুন একজন পেশেন্ট এলো, প্রাইমারি লিভার ক্যান্সার মনে হচ্ছে, আমি এই 3টে টেস্ট পাঠিয়ে দিলাম। যদি এএফপি বা পিফকা 2 এলিভেটেড থাকে তাহলে এইচসিসির দিকে গেল, যদি CA 19.9 এলিভেটেড থাকে তাহলে কোল্যাঞ্জিও কার্সিনোমার কথা আমরা ভাবতে পারি। মোটের ওপর এইটাই। এবারে কথা হচ্ছে যে যদি আমার কোনোটার সাথেই আমার মিল পাচ্ছি না, ধরা যাক CA 19.9ও নেগেটিভ, এই তিনটেই সবকটাই নেগেটিভ, লিভারের নন সিরোটিক লিভার, সিরোসিস নেই, কাজেই সেক্ষেত্রে আমাকে একটা হোল বডি পেট স্ক্যান করে দেখতে হবে যে শরীরের অন্যান্য কোনো জায়গায় কোনো স্পট কিছু আছে কিনা, আচ্ছা। যে সেখান থেকে ওইখানে এসেছে কিনা, সেটা আমরা পেট স্ক্যান করে বুঝতে পারি। আর একটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমি বুঝতে পারছি না সেখানে বায়োপসি করার পর সেখানে একটা ইমিউনো হিস্টোকেমিস্ট্রি বলে একটা টেস্ট হয়। আচ্ছা। যেমন দেখুন, ধরুন শহরে তো অনেক স্কুল আছে, হুম। এবার সেই স্কুলের মধ্যে অনেক বাচ্চা যাচ্ছে, আপনি এক জায়গায় কয়েকটা বাচ্চা দেখলেন, এবার আপনি কি দেখে বুঝবেন যে বাচ্চাটা নবনালন্দার স্টুডেন্ট নাকি সাউথ পয়েন্টের স্টুডেন্ট? আপনি আই কার্ডটা দেখবেন। হ্যাঁ। এই ইমিউনো হিস্টোকেমিস্ট্রি অনেকটা ওই আই কার্ডের মতো, যখন ওই ডাইটা, কেমিক্যাল ডাইটা যে টিস্যুটা আপনি যে বায়োপসি করেছেন তার মধ্যে ফেলা হয়, তখন এক এক রকম ভাবে কালার দেয়, আচ্ছা। এবং সেইটা দেখে আপনি বুঝতে পারেন যে বাচ্চাটা কোন স্কুলের আচ্ছা। বা ক্যান্সারটা কোথা থেকে এসেছে, সেটা লাং থেকে এসেছে নাকি ব্রেস্ট থেকে এসেছে, এইটা। তো এই রকম ভাবে আমরা ডায়াগনোসিসটা করে থাকি। আচ্ছা। 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 আর দেখো, যাদের মানে ধরো যারা আক্রান্ত হলেন ক্যান্সারে, তাদের তো মানে প্রথম প্রশ্নটাই থাকে বা যাদের মনের আশাটাই থাকে যে এটা কি কিওর হবে, এটা কি কিওরেবল। তো সেই ব্যাপারটা আপনি কি বলবেন? এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, অনেক সময় যদি আমরা দেখি যে মেটাস্টেসিস হয়েছে, অর্থাৎ কিনা শরীরের অন্যান্য কোনো জায়গা থেকে লিভারে এসেছে, তাহলে ওটা হয়ে গেল স্টেজ 4। অর্থাৎ কিনা যে ওইটাকে কিন্তু দেখুন, কিওর করতে গেলে আপনাকে যে প্রাইমারি যে টিউমারটা, মানে শরীরের যত জায়গায় টিউমার রয়েছে বা ক্যান্সার রয়েছে সেটাকে সরিয়ে দিতে হবে। এবারে যদি অন্যান্য কোনো জায়গা থেকে ক্যান্সারটা লিভারে এসে থাকে, তাহলে তো সেক্ষেত্রে আপনি শুধু লিভারের ক্যান্সারটা সরিয়ে দিলে তো হবে না, আপনার প্রাইমারি টিউমারটা তো রয়ে গেছে। এবং যদি দেখা যায় যে ধরা যাক লাং বা ব্রেস্ট থেকে বা কোলন থেকে লিভারে এসেছে, এর মানে হচ্ছে তো কোনো একটা জায়গা দিয়ে তো এসেছে, এবং সেটা হচ্ছে ব্লাড। এই জন্য আমরা বলি এটা হেমাটোজেনাস স্প্রেড। এই যে মেটাস্টেসিসটা সেটা হয় হচ্ছে থ্রু ব্লাড ভেসেলস। তো যদি আমার ব্লাডের মধ্যেই ক্যান্সারের সেলস থাকে, তাহলে আমি যদি লিভারটাও কেটে দিলাম, লাঙের টিউমারটাও কেটে দিলাম, তাও তো শরীরের মধ্যে ক্যান্সার সেলস রয়ে গেল, সেগুলো তো এবার অন্য কোনো জায়গায় যাবে এবং গিয়ে বাসা বাঁধবে। কাজেই আমরা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিওর করতে পারি না। লিভার ক্যান্সার বা কোল্যাঞ্জিও কার্সিনোমার ক্ষেত্রে যেহেতু এরা প্রাইমারি লিভার ক্যান্সার, যদি এরা ছোট হয়, একটা জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপারেশন করা সম্ভব। লিভার হেপাটোসেলুলার কার্সিনোমা বা কোল্যাঞ্জিও কার্সিনোমার ক্ষেত্রে যদি টিউমারটা ছোট হয় তাহলে রিসেক্ট করে দেওয়া যায়, যদি একটু বড় হয় তাহলে সেক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট করার একটা স্কোপ থাকে। এই স্কোপগুলো এখনো রয়েছে, কিন্তু এটা ডিপেন্ড করে হচ্ছে লিভারটা, বাকি লিভারটা কীরকম ফাংশন করছে, পেশেন্টের কন্ডিশনটা কীরকম, উনি নর্মাল হাঁটাচলা করছেন কিনা, বয়স কীরকম, এই সব কিছুর ওপর ভিত্তি করেই কিন্তু আমরা ডিসাইড করি যে এই ক্যান্সারটাকে আমরা সারাতে পারবো নাকি এটাকে প্যালিয়েট করতে হবে, অর্থাৎ কিনা রোগটাকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা। আচ্ছা। আর ধরুন যার প্রাথমিক স্টেজেই ধরা পড়লো, তার তো কিছু আশা তাহলে থাকছে, তাই? অবশ্যই, নিঃসন্দেহে। ট্রিটমেন্টটা কি হবে? যদি যেরকম বললাম, যদি লোকাল ছোট জায়গায় থাকে, এইচসিসির ক্ষেত্রে যদি আমরা দেখি যে একদমই ছোট আছে, তাহলে আমরা সেটাকে অপারেশন করতে পারি। আমরা বিভিন্ন রকমভাবে লিভার ডাইরেক্টেড থেরাপি দিয়ে ওই রোগটাকে কন্ট্রোল করতে পারি। যেমন ধরা যাক রেডিয়েশন দেওয়া যায়, ফোকাস রেডিয়েশন দেওয়া যায়, এটাকে বলে স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি বা SBRT। অথবা আমরা একটা নিডল দিয়ে গরম করে, নিডলটাকে গরম করে জায়গাটাকে পুড়িয়ে দিতে পারি, এটাকে বলে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। আর এক ধরনের আছে মাইক্রোওয়েভ অ্যাবলেশন ইত্যাদি। এই সমস্ত কিছু করে মানে অপারেশন ছাড়াও আমরা ওই জায়গাটাকে কন্ট্রোল করতে পারি। এছাড়া যদি অনেকটা মাল্টিপল সাইটে থাকে কিন্তু লিভারের যে জেনারেল কন্ডিশন সেটা ভালো থাকে, তাহলে অনেক সময় লিভার ট্রান্সপ্লান্ট করলে কিন্তু
ভালো ফল পাওয়া যায়। এগুলো সবটাই হচ্ছে আপনার অনকোলজিস্ট বা হেপাটোলজিস্ট মিলে বসে, এখানে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের একটা খুব বড় রোল আছে, যেখানে একজন রেডিয়েশন অনকোলজিস্ট, একজন ইন্টারভেনশন রেডিওলজিস্ট, নিউক্লিয়ার মেডিসিন ডাক্তারবাবু, হেপাটোলজিস্ট, সার্জনস সবাই মিলে বসে একসাথে একজন পেশেন্টকে নিয়ে আলোচনা করবেন এবং ডিসাইড করবেন যে ওনার জন্য কোনটা বেস্ট হবে। টিম ওয়ার্ক এটা একদম, মানে অনকোলজি এটা খুব গুরুত্বপূর্ণ। মানে অনকোলজি, অনেকে যেমন ভাবেন যে একজন ডাক্তারবাবুর কাছে গেলাম তিনিই আমাকে সম্পূর্ণভাবে সারিয়ে দেবেন। অনকোলজিতে সেরকম হয় না। অনকোলজিতে যে পিলার্সগুলো আছে, রেডিয়েশন অনকোলজি, মেডিকেল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, অনকোপ্যাথোলজি, ইন্টারভেনশনাল রেডিওলজি, এরা সবাই মিলে কিন্তু ডিসিশন নেয়। যেমন আমাদের হসপিটালে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড আছে, সেখানে প্রায় 25-30 জন ডাক্তারবাবু সেই গ্রুপে থাকেন। তারা যেই দিন ফিক্সড ডেট থাকে সেখানে সবাই মিলে একসাথে এসে পেশেন্টকে নিয়ে আলোচনা করেন। আচ্ছা আচ্ছা। আর লিভার ক্যান্সারের ক্ষেত্রে কি স্যার মানে কেমোথেরাপি বলতে আমরা যেটা বুঝি সেটা কি মানে এটা আবার ওই 3টে ভাগে ভাগ করি। যদি এটা অন্য কোনো জায়গা থেকে এসে থাকে তাহলে কেমোথেরাপির রোল থাকতে পারে, লাং, ব্রেস্ট বা কিছু ক্ষেত্রে। যদি এটা কোল্যাঞ্জিও কার্সিনোমা হয় তাহলে কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপির রোল আছে। আচ্ছা আর যদি এটা হেপাটোসেলুলার কার্সিনোমা হয় তাহলে কিন্তু কেমোথেরাপির কোনো রোল নেই। আচ্ছা এই জন্য আমাদের ডায়াগনোসিসটাও প্রপার করা দরকার, যেটা মেটাস্টেসিস, কোল্যাঞ্জিও নাকি হেপাটোসেলুলার কার্সিনোমা। তো সেক্ষেত্রে আমরা শুধু ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপির সাহায্যে এই হেপাটোসেলুলার কার্সিনোমা চিকিৎসা করি আচ্ছা ইন অ্যাডভান্স স্টেজ। আচ্ছা এবার একটা ব্যাপারে একটু বলি, সেটা হচ্ছে যে ফার্স্টে যে ধরা পড়লে একজন মানুষ লিভার ক্যান্সার নিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, মানে জীবনযাপনটা কি নর্মাল হয়? হ্যাঁ, স্বাভাবিকভাবেই একটা ফলো আপে রাখতে হয়। ধরা যাক একদম আর্লি স্টেজে এলো এবং তখন আপনি অপারেট করে দিলেন বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা এসবিআরটি কিছু একটা করলেন, পেশেন্ট কন্ট্রোলে আছে। এইবারে কিন্তু আমরা তাকে ছেড়ে দেব না। এবার তাকে রেগুলার ফলো আপে থাকতে হয় এবং প্রথম আমরা ফলো আপটা একটু ঘন ঘন করি। 3 মাস অন্তর অন্তর করলাম, তারপরে 4 মাস, 6 মাস, শেষে 4-5 বছর পর থেকে আমরা বছরে একবার করে দেখে নিই। কিন্তু আমরা একেবারে পেশেন্টকে ছেড়ে দিই না, আমরা আজীবন পেশেন্টদেরকে ফলো আপে রাখি। আমি একটা মজা করে বলি যে যখনই কেউ বলেন ডাক্তারবাবু এই তো সেরেই গেছি, এতদিন ধরে আবার আসছেন কেন? আমি বললাম আপনি হচ্ছেন দাগী আসামি, আপনাকে থানায় হাজিরা দিতেই হবে। তো তো সেটাই, মানে সবসময় আমাদেরকে ফলো আপে রাখতে হয় মাল্টিপল কারণে। একটা হচ্ছে ওই রোগটা ফিরে আসছে কিনা সেটা দেখা দরকার। 2, যে ট্রিটমেন্টটা আমি দিয়েছি তার কোনো লেট টক্সিসিটি বা সাইড এফেক্ট হচ্ছে কিনা সেটা দেখা দরকার। 2 নম্বর হচ্ছে একজন যার অলরেডি ক্যান্সার এসেছে তার শরীরে এমন কিছু ফ্যাক্টর থাকতে পারে যে শরীরের অন্যান্য কোনো অংশে ক্যান্সারটা এলো, আবার নতুন করে ক্যান্সার এলো, সেটাকেও আমাদেরকে দেখতে হয়। সেই কারণেই কিন্তু আমরা কন্টিনিউয়াসলি একটা লাইফ লং সার্ভেলেন্স বা ফলো আপে রাখি পেশেন্টদের। আচ্ছা আচ্ছা স্যার, এবার যেটা জানতে চাইবো আপনার কাছে যে ক্যান্সারের দিকে যাতে মানে লিভারের সমস্যা যারা আছে, ধরুন অনেকেরই তো ফ্যাটি লিভার আছে বা কিছু না কিছু সমস্যা লিভারের দিকে থাকতেই পারে, ক্যান্সারের দিকে যাতে না যায় সেই জন্য কি কোনো প্রতিরোধের উপায় আছে? লিভার ক্যান্সারের ক্ষেত্রে আহ, যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা নিয়ে নেওয়া। কারণ হেপাটাইটিস বি তো আমাদের এখানে যথেষ্ট পরিমাণেই হয়। যদি হেপাটাইটিস বি আপনি আটকাতে পারেন উইথ দ্য হেল্প অফ ভ্যাকসিনস, তাহলে হেপাটাইটিস বি রিলেটেড হেপাটোসেলুলার কার্সিনোমাটা হবে না। আর একটা জেনারেল ডিকটাম যেটা আছে সেটা হচ্ছে যে জাঙ্ক ফুড অ্যাভয়েড করা। বেশ কিছু ধরনের এই প্রসেসড ফুড বা জাঙ্ক ফুড বা কাবাবস এই ইত্যাদি এইগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। রেড মিট, কোলন ক্যান্সারের খুব কমন, এটাকেও আমরা অ্যাভয়েড করতে বলি। আর সেই সাথে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার মনে হয় অ্যাওয়ারনেসটা, একটা হেলদি লাইফস্টাইল, সিডেন্টারি লাইফস্টাইল কিন্তু একটা খুব মানে ভীষণ গুরুত্বপূর্ণ কজ ক্যান্সার ডেভেলপ হওয়ার। কারণ আমাদের যেহেতু যদি আমরা সিডেন্টারি হয়ে থাকি তাহলে সেখানে যদি ওবেসিটির দিকে আমরা যাই তাহলে কিন্তু সেই যথারীতি স্ট্রেস ইনডিউসড একটা ইনফ্ল্যামেটারি স্টেটে, ওবেসিটি ইজ অ্যাকচুয়ালি ক্রনিক ইনফ্ল্যামেটারি স্টেট, সবসময় শরীরের ভেতরে একটা প্রদাহ চলছে, সেখান থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। এই জন্য কিছুদিন আগে ব্রিটেনে একটা স্টাডি হয়েছে, একটা বিরাট বড় রেজিস্ট্রি ট্রায়াল হয়েছে প্রায় বেশ কয়েক হাজার পেশেন্টদের নিয়ে, যেখানে দেখা গিয়েছে যে আপনি যদি মডারেট এক্সারসাইজ দিনে 20 থেকে 25 মিনিট করেন প্রত্যেক দিন, সপ্তাহে 150 মিনিটের মতো যদি আপনি এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু আপনি ক্যান্সারকে উল্লেখযোগ্যভাবে আপনার শরীরে বাধা দিতে পারেন। তো সেই কারণে আমার মনে হয় হেলদি ইটিং, হেলদি লাইফস্টাইল এইগুলো ইম্পর্ট্যান্ট, অ্যাওয়ারনেস, সচেতন থাকা এবং ভ্যাকসিনেশন ইত্যাদি এগুলোর দিকে যাওয়া দিলে কিছু কিছু ক্যান্সার আটকাতে পারবে, সব ক্যান্সার না পারলে।
আর যেটা স্যার বলছি যে ক্যান্সারের এই যে মানে ঝুঁকিটা যেটা রয়েছে এটাকে প্রতিহত করার জন্য স্মোকিং, অ্যালকোহল এগুলো কি ভূমিকা রয়েছে বা এগুলোকে তো বন্ধ করা উচিত নাকি? দেখুন, ডেফিনেটলি তার কারণ হচ্ছে এর মধ্যে ভয়ঙ্কর রকমভাবে বলতে গেলে স্মোকিংটা একটা বিরাট বড় কজ লাং ক্যান্সারের। শুধু লাং ক্যান্সার নয়, সেই সাথে ওরোফ্যারিঞ্জিয়াল মানে শরীরের যেই যেই অংশে স্মোক পৌঁছচ্ছে, যে যিনি ভাবছেন, অনেকেরই ধারণা যে আমি তো টেনে নিলাম, স্মোকটা চলে গেল লাংয়ের মধ্যে, কাজে আমার লাং ক্যান্সার ছাড়া আর কিছু হবে না। এটা একদম ভুল ধারণা। অ্যাকচুয়ালি স্মোকিংয়ের মধ্যে 50টার ওপরে কার্সিনোজেন্স থাকে, যেই কেমিক্যালগুলো ক্যান্সার কজ করে। তো সেই কার্সিনোজেনগুলো কিন্তু শুধু যে লাঙে যাচ্ছে তা নয়। আপনার ভাবুন, মুখের মধ্যে দিয়ে, মুখগহ্বরের মধ্যে দিয়ে, ফ্যারিংস, ল্যারিংস, এসোফেগাস, ফুড পাইপ, স্টমাক, সব জায়গায় কিন্তু সেই ধোঁয়াটা যাচ্ছে, এবং যে কোনো জায়গায় গিয়ে কিন্তু ওনার ক্যান্সারটা করতে পারে। এবং আশ্চর্য হবেন যে আপনার এই যে ক্যান্সারটা, যেটা এই যে কার্সিনোজেনগুলো, যেটা কিন্তু ব্লাডে মিক্স করছে, এই যে ব্লাড ক্যান্সার হতে পারে। মানে আমরা ভাবতেই পারি না যে স্মোকিং থেকে ব্লাড ক্যান্সার, কিন্তু ইয়েস, স্মোকিং এর সাথে কিন্তু ব্লাড ক্যান্সারের সম্পর্ক আছে। লাং ক্যান্সারের পরে সব থেকে কমন ক্যান্সার কোনটা জানেন, যেটা স্মোকিং এর জন্য হতে পারে? ইট ইজ ব্লাডার ক্যান্সার। আশ্চর্য বিষয়, ব্লাডার ক্যান্সার। কারণ আপনার যে ব্লাডের মধ্যে যেই স্মোকিং এর লাংস থেকে যেটা অ্যাবজর্ব হলো ব্লাডে, সেটা তারপরে কোথায় যাচ্ছে? কিডনির মধ্যে দিয়ে ব্লাডারে গিয়ে জমা হচ্ছে। আর আমরা তো যখনই যেখানে যখন ইউরিনেশন করি না, আমাদের ইউরিন, ওই ব্লাডারটা ইউরিনটাকে স্টোর করে রাখে, এবং তার ফলে অতটা বেশি পরিমাণে কার্সিনোজেন অনেকক্ষণ ধরে ব্লাডারের মধ্যে জমা থাকে। তার ফলে ব্লাডার ক্যান্সার লাং ক্যান্সারের পরেই স্মোকিং এর কজে। এবং লিভার ক্যান্সার, প্রাইমারি লিভার ক্যান্সার, কোল্যাঞ্জিও কার্সিনোমা হোক বা হেপাটোসেলুলার কার্সিনোমার একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু এই কার্সিনোজেন। কারণ সেম যত ব্লাড শরীরে আছে সব কিন্তু লিভারের মধ্যে দিয়েই যাচ্ছে, এবং লিভারটা অ্যাকচুয়ালি আমাদের অনেকটা ওই সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো। অর্থাৎ কিনা যত শরীরের টক্সিনস আছে সব লিভারে গিয়ে পরিশ্রুত হয়ে বেরোয়। কাজেই লিভারের মধ্যে সমস্ত কিছুই যাচ্ছে, কার্সিনোজেন যাচ্ছে, কাজেই স্মোকিং থেকে কিন্তু লিভার ক্যান্সার হতে পারে। এবারে অ্যালকোহলের কথায় আসি। অ্যালকোহলটা তো ডেফিনেটলি, অ্যালকোহলের মানে যেটা সংস্পর্শে আসে সেখানে ক্যান্সার করতে পারে। এটা ব্লাড ক্যান্সারের অতটা ইয়ে নয়, কিন্তু লিভার ক্যান্সার হওয়ার কিন্তু স্বাভাবিকভাবেই হতে পারে, কারণ অ্যালকোহল থেকে সিরোসিস হয়, সিরোসিস থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা খুব কমন। কাজেই, এবং আরও একটা জিনিস দেখা গিয়েছে যে যারা অ্যালকোহল নেন ইউজুয়ালি তারা তার সাথে স্মোকিংও করেন। কাজেই এই দুটোর একসাথে কম্বিনেশনেও কিন্তু এই এতগুলো ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তার মানে ডাক্তারবাবু আপনার সঙ্গে আজকের এই আলোচনা থেকে যেটা উঠে এলো যে সচেতনতাটা সবচেয়ে আগে দরকার। একদম, 100%। ট্রিটমেন্টের আগে সচেতন হওয়া। ইয়েস, 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 প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। বেটার দেন কিওর, হ্যাঁ একদম তাই। তাহলে বন্ধুরা, আপনারাও তো ডাক্তারবাবুর পরামর্শ শুনলেন। আশা করি ডাক্তারবাবুর এই উপদেশগুলো আপনাদের সচেতন হতে সাহায্য করবে। আর ক্যান্সার হলেই, লিভার ক্যান্সার হোক বা অন্য কোথাওই হোক, আগে ভয় পাবেন না, আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ ইনফরমেশনের থেকে কিন্তু উইজডমের মূল্য অনেক বেশি। আপনি অনেক জায়গা থেকে ইনফরমেশন পেতেই পারেন, অনেক কিছুই জানতে পারেন, কিন্তু বিশেষজ্ঞের পরামর্শই আপনাকে আপনার সমস্যাটি থেকে বার করে আনতে পারে। ডাক্তারবাবু, আজকে আমাদের এই পডকাস্টে আপনাকে পেয়ে আমরা সত্যি সমৃদ্ধ হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে ডাকার জন্য। অনেক ধন্যবাদ এই জন্য। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার, নমস্কার। আর বন্ধুরা, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনারা আর কি কি বিষয় জানতে চান। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আগামী পর্বে। নমস্কার।